এই যে ধর্মীয় গোষ্ঠীরা যখন বিশেষ করে বিভিন্ন ধর্মীয় বিদ্বেষ ছড়ায়, এবং গত কয়েক বছরে আমরা দেখেছি যে সমকামিতা, ট্রান্সজেন্ডার এগুলো ইস্যু নিয়ে প্রচন্ড হইচই তৈরি হয়ে যায়, অনেক লোকের সমাবেশ ঘটে যায়, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। আমরা যারা নিজেদের সেকুলার লিবারেল মনে করি, আমাদের সহনশীলতাটা একটু বাড়ানো দরকার আমার কাছে মনে হয়। মাঝে মাঝে আমরা ওই যে আমাদের ওই দাড়ি, টুপি, এগুলো শুনলে আমি জানি না অনেকে কারো অন্যায্য কারণে গাত্রদাহ হয়ে যায়, তারা কোনো কথা শুনতে চায় না। এটাও কিন্তু ইনক্লুসিভিটির ব্যাপার না। আপনি নিজেকে লিবারেল মনে করছেন, আপনি নিজেকে সেকুলার মনে করছেন, কিন্তু সবার আগে তো আপনাকে কি করতে হবে, নিশ্চিত করতে হবে আপনি যে ইনক্লুসিভ সোসাইটির কথা ভাবছেন, সেখানে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই লোকটা আপনার মতবাদের সাথে একেবারে মিলছে না, তার সাথে সহাবস্থান করাটাও আপনার একটা কাজ। তাকে আলাদা করে দিয়েন না, তার সাথে আলাপ আলোচনা চালান। আমাদের এই সমাবেশে উপস্থিত হয়ে সভাপতি জানিয়েছেন সঙ্গীত শিল্পী মোসা কলিম, আরো সভাপতি জানিয়েছেন কালিয়া ইসলাম, অর্থ সম্পাদক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। উপস্থিত আছেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি অঙ্কন চাকমার, আরো উপস্থিত হয়েছেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক আফরিয়া। এই পর্যায়ে সমাবেশে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রিশাদ ফরিদুল। ধন্যবাদ আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আমি একটু দেরি করে এসেছি, সেজন্য একটু দুঃখিত। আবার আগের বক্তারা কি বলে গেছেন আমি জানি না, তবে আমি আজকে সকালে দুপুরের দিকে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, এর আগে আমার চোখে পড়েনি, যে গোষ্ঠী বা যেই ধর্মীয় নেতার কাছ থেকে মূল অভিযোগটা এসেছে আমাদের দুই সহকর্মী, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সহকর্মী সামিনা লুৎফা এবং কামরুল হাসান মামুন সম্বন্ধে। তো সেই ধর্মীয় নেতা বা ব্যক্তি আমরা জানি যে কুখ্যাত এসালম গ্রুপের শরিয়া বোর্ডে ছিলেন, এবং বোঝা যায় যে এসালমের একটা প্রতিষ্ঠানে কাজ করা মানে নট নেসেসারি যে সবসময় সেটা খুব খারাপ কিছু, বাট এসালমের সাথে ওনার ফেসবুক পোস্ট একটা শেয়ার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এসালমের প্রধানের সাথে ওনার ডিরেক্ট কথোপকথন হচ্ছে। তো এটা একটা আমার কাছে মনে হয় যে একটা খুব সিগনিফিকেন্ট একটা বিষয়, এই কারণে যে এসালম তো আসলে ফ্যাসিস্ট রেজিমের ক্যাশিয়ার হিসেবে আমরা চিনি, তাই না? এই ফ্যাসিস্ট রেজিমের টাকা পয়সা, লুটপাট, মানি লন্ডারিং সবকিছুতে এসালম যুক্ত। সেই এসালমের সাথে ঘনিষ্ঠ সংযুক্ত একজন ধর্মীয় আলেম, উনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি হতে পারেন, কিন্তু এখানে একটা বিরাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসে, তার একটা নৈতিক অবস্থান নিয়ে একটা বিরাট প্রশ্ন ওঠে। একটা ফ্যাসিস্ট রেজিমে একজন সহযোগীর সাথে থেকে উনি এতটা সময় কাটিয়ে হঠাৎ করে যেই ফ্যাসিস্ট রেজিমকে প্রতিহত করার জন্য যেই নেটওয়ার্কের শিক্ষকরা সবসময় সামনে ছিলেন, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করাটা অবশ্যই একটা সুগভীর চক্রান্ত মনে করাটা খুব একটা অস্বাভাবিক কিছু না। ধর্মের লেবাস তুলে, ধর্মীয় অজুহাত তুলে ফ্যাসিস্ট রেজিমের সহযোগী যদি দেখি, আজকে ফ্যাসিস্ট রেজিমের পতনের জন্য যারা দায়ী তাদের একটা। তাই আর আরেকটা বিষয় হলো, এই যে ধর্মীয় গোষ্ঠীরা যখন বিশেষ করে বিভিন্ন ধর্মীয় বিদ্বেষ ছড়ায়, এবং গত কয়েক বছরে আমরা দেখেছি যে সমকামিতা, ট্রান্সজেন্ডার এগুলো ইস্যু নিয়ে প্রচন্ড হইচই তৈরি হয়ে যায়, অনেক লোকের সমাবেশ ঘটে যায়, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়।
ঠিক একই সময়ে হাজার হাজার টাকা লুটপাট, ব্যাংক খালি হয়ে যাচ্ছে, খুন হয়ে মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে মানুষ। এই নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে এই গোষ্ঠীদেরকে আমরা কখনো দেখি না। তখন আমাদের কাছে মনে হয় ধর্ম পালন করলে ধর্মের কি প্রধান শক্তি বাংলাদেশে আজকে সমকামিতা আর ট্রান্সজেন্ডার, নাকি সবচেয়ে বড় শত্রু আমাদের এই ফ্যাসিস্ট শক্তি যে ছিল, যাকে আমরা অপসারণ করেছি। তো এই দ্বিচারিতা, এই ভণ্ডামিটা কারণটা আমরা আসলে বুঝতে পারি না। তবে একটা উদ্দেশ্য তো পরিষ্কার, যে ফ্যাসিবাদী সহযোগী যদি কোনো গোষ্ঠী থাকে, সে যে কোনো অজুহাতে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিরোধিতা করবে। আরেকটা বিষয় হলো যে এই দুজন শিক্ষককে নিয়ে এত তাদের অভিযোগ, এত বিদ্বেষ, সেটার সাথে তাদের কাজের সম্পর্ক কি? তারা যদি বলতেন যে ওনারা তো এই পাঠ্যপুস্তক টেক্সট বই পরিমাণ যোগ্য না, ওনাদের যোগ্যতা নাই, ওনাদের এনার পড়াশোনা নাই, ওনাদের যে আরো যোগ্য লোক আছে তাদের আমি সাজেস্ট করছি, সেটাও মানা যেত। কিন্তু তাদের মেইন অযোগ্যতা কি? তারা নাকি ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষী কথাটা তো খুব একটা হালকা অস্পষ্ট কথা। তারা কি ডকুমেন্টেশন দেখাচ্ছেন যে ওনারা ইসলাম বিদ্বেষী? আর ইসলাম বিদ্বেষী যদিও হয় তাহলে আপনি তাদের বিরুদ্ধে মামলা করুন। সেই আইন যদি ইসলাম বিদ্বেষের কোনো বিচার থাকে, সেই আইনে বিচার হতে পারে, কিন্তু তারা কিন্তু প্রমাণ করতে হবে ওনারা ইসলাম বিদ্বেষী করেছেন। ওনারা কিছু র্যান্ডম ফেসবুক পোস্ট কমেন্ট এসে শেয়ার করছেন, যেগুলো দিয়ে তারা যে ইসলাম বিদ্বেষী ওরকম ভাবে কোনো কিছুই প্রমাণ হচ্ছে না। আউট অফ কনটেক্সট তারা কিছু জিনিস উদ্ধৃত করছেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা এই দেশ যারা চালাচ্ছে সরকার, নতুন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিছুক্ষণ পর পর বলছে আমরা ইনক্লুসিভ সোসাইটি আমরা চাই, অন্তর্ভুক্তিমূলক সবাইকে নিয়ে চাই। এবং আমরা আলেম সমাজের এক অংশ থেকে এটা শুনি। এটাই কি ইনক্লুসিভিটির নমুনা? কেউ যদি এমন একটা মত পোষণ করে যেটা আমার একদম পছন্দ হচ্ছে না, সেটা দাঁতে দাঁত থেকে সহ্য করা এবং সেটার বিপক্ষে বলা, ডিবেট করা, তর্ক বিতর্ক করা, সেটাই তো অন্তর্ভুক্তিমূলক সমাজের সৌন্দর্য। আপনার ওনাকে ইসলাম বিদ্বেষী মনে হইতেছে, এতে আমার কোনো সমস্যা নেই। আপনি আসেন, আমরা একসাথে বসে এক জায়গায় বসে ডিবেট করি, তর্ক বিতর্ক করি, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু তাকে অপসারণ করার কথা বলছেন কেন? তার কোন অযোগ্যতায় তাকে আপনি অপসারণ করার কথা বলবেন? এগুলোতে কি হয় বলেন তো? এগুলোতে কে সবচেয়ে বেশি মজা পাচ্ছে, কে মিটি করে হাসছে? এই যে স্বৈরাচার যে পালিয়ে গেছে এবং তার দোসররা যারা এখানে আছে, তাদেরকে কাউকে আমরা আফসোস লিগ বলি, সব সন্তান লিগ বলি, মজা করে হয়তো বলি, কিন্তু ব্যাপারটা মজার না। তারা কিন্তু খুব খুশি হচ্ছে, কারণ তারা দেখছে যে স্বৈরাচার বিরোধী যে প্ল্যাটফর্ম, এটা আমাদের ভালো হচ্ছে। তারা ভাবছে আস্তে আস্তে আমাদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। তারা এগুলো আরো উস্কে দিচ্ছে। এই যে আগে বললেন, যেসব মিডিয়া আগে ফ্যাসিবাদের দোষর ছিল, তারা এখন দেখা গেল ইসলাম প্রেমী হয়ে গেছে হঠাৎ করে। কারণ কি? তাদের টার্গেটটা হচ্ছে ফ্যাসিবাদী বিরোধী শক্তিটা। তাদের রাগ আছে না তাদের উপরে, এখন ইসলামের রেফারেন্স দিয়ে এখন এই মিডিয়াও তাদেরকে অ্যাটাক করছে। তো এগুলা পর্যন্ত আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই ষড়যন্ত্রগুলো তো আমাদেরকে একসাথে ঠেকাতে হবে। আমরা যদি একজন আরেকজনকে আবার সেই ট্যাগ দেই, আগে দেওয়া হতো কি তিনটি জামাত শিবির কথা বলে পিছিয়ে মেরে ফেলা হতো। সেই একই ট্যাগিং এর বিজনেস আপনারা একই করবেন, একই ফ্যাসিবাদী আচরণ আপনারা নিয়ে নেবেন আবার, এবং তাদের বিরুদ্ধে করবেন যারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে এই শক্তির বিরুদ্ধে দাঁড়াতে। তাই আমি আশা করব আমরা একটা আবার ফিরে আসি আমাদের
সম্প্রীতির জায়গাটায়। আমি এই দিকে একটা কথা বলবো, এটাতে হয়তো আমার এখানে বন্ধুদের অনেকের একটু অপছন্দ হতে পারে। আমরা যারা নিজেদের সেকুলার লিবারেল মনে করি, আমাদের সহনশীলতাটা একটু বাড়ানো দরকার আমার কাছে মনে হয়। মাঝে মাঝে আমরা ওই যে আমাদের ওই দাড়ি টুপি এগুলো শুনলে আমি জানি না অনেকে কারো অনেক কারণে গাত্রদাহ হয়ে যায়, তারা কোনো কথা শুনতে চায় না। এটাও কিন্তু ইনক্লুসিভিটির ব্যাপার না। আপনি নিজেকে লিবারেল মনে করছেন, আপনি নিজেকে সেকুলার মনে করছেন, সবার আগে তো আপনাকে কি করতে হবে, নিশ্চিত করতে হবে আপনি যে ইনক্লুসিভ সোসাইটির কথা ভাবছেন, সেখানে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই লোকটা আপনার মতবাদের সাথে একেবারে মিলছে না, তার সাথে সহাবস্থান করাটাও আপনার একটা কাজ। তাকে আলাদা করে দিয়েন না, তার সাথে আলাপ আলোচনা চালান। তাই যে ব্যক্তি উদ্দেশ ছড়াচ্ছে তাদেরকে বলবো, আসেন আমরা একসাথে বসি, একটা সবাই বসি, এক জায়গায় বসি, আপনি আপনার কথা বলেন, স্বাধীনতা বজায় রেখে কথা বলেন, যত যুক্তি দেন কোনো সমস্যা নাই, আমি শুনবো, আমার যুক্তিটা আপনি শুনবেন। তারপর একটা মাঝামাঝি জায়গা হয়ে আসতে হবে, আপনি ছাড় দিবেন, আমি কিছু হয়তো ছাড় দিব, তাহলে তো আমরা একসাথে থাকতে পারবো না। তো এই সহাবস্থানের জায়গায় আমরা যদি আসতে না পারি, আমি এই পক্ষকে বলছি, সেকুলারদের মধ্যে একটা জঙ্গি মনোভাব আছে, এটা আমাদের একটু ছাড়তে হবে। আরে এই পক্ষকে ছাড় দিয়ে আমাদেরকে মাঝপথে আসতে হবে। কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, যারা ধর্মের নামে জঙ্গিবাদী করেন তারা কিন্তু মানুষ খুন করে ফেলতে দ্বিধা করেন না ধর্মের নামে, এটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। তারা চাপাতি নিয়ে রওনা দেন, কিন্তু যারা যতই সেকুলার হোক তারা কিন্তু আরেকটা তার আইডিওলজির জন্য আরেকজনকে মারতে যায় না। তাই এই জঙ্গি যে কোনো ধরনের অ্যাটিটিউড, মারামারি খুনাখুনি বাদ দিয়ে আসেন, একসাথে আলাপ করি, এটাই আমার হচ্ছে গিয়ে আবেদন দেওয়া বলি। ধন্যবাদ।